স্বাগতম সবাইকে ৩৫ বারের লা লিগা অভিনন্দন। এবং অভিনন্দন। আরো একটি সফল সিজনের সমাপ্তি। মাদ্রিদ বেতা শুরু করার পর এখন পর্যন্ত ৩টা সিজন হয়েছে। তার মধ্যে ২টাতেই হচ্ছে রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। সো I don't know how that is, but it feels good to be like this. Welcome guys. It's going to be a celebratory podcast. আমরা সিজন নিয়ে কথা বলবো। দর্শকদের সাথেও হাসি ঠাট্টা তামাশা যা করা যায় সবই করবো আজকে। It's a happy environment and this is why we essentially do it. Welcome Jisan, welcome Eric. হ্যাঁ, আসলেই আমরা সকালবেলা পডকাস্ট আমি আসলে জিসানকে আজকে মিস করছিলাম, কারণ এরকম সময় কথা বলা জিসানকে খুব দরকার ছিল, কিন্তু গুড টু বি ব্যাক জিসান, গুড টু হ্যাভ ইউ ব্যাক। আর আছে we actually have something to talk about. খেলাটা it was surprisingly chill, I would say. জিসান তোমার কি একই মনে হয়েছে? মানে আমরা কিন্তু খেলাটা মোটামুটি হেসে খেলে, এই ধরনের হেসে খেলে যেটা ম্যাচ কিন্তু এই সিজনে কম, বাট যখন একেবারে হেসে খেলে যেতে দরকার তখন কিন্তু হেসে খেলেই জিতে গেলাম। সো কল্ড বি টিমটা যদি আনচেলত্তি আসলে পুরো সিজন নিয়ে কাজ করতেন, আই থিংক দিস ইজ হোয়াট দ্য বি টিম শুড হ্যাভ লুকড লাইক। দিস ইজ হোয়াট পিপল ওয়ার আস্কিং ফর, যে আমরা আসলে এই ধরনের একটা টিম নিয়ে কেন কাজ করি না। তো মানে মেসেজ এটাই যে চাপহীন অবস্থায় এই ধরনের টিম নিয়ে অবভিয়াসলি খেলা যায়, বাট আনচেলত্তি গোটা মৌসুমে কিন্তু চাপের মধ্যে ছিলেন। আমাদের মতো সমর্থক থেকে শুরু করে ডেফিনেটলি প্রেসিডেন্ট বক্সে বসে থাকা ভদ্রলোক প্রত্যেকে তাকে চাপের মধ্যে রেখেছিলেন বিভিন্ন ভাবে। তবে এই মৌসুম এখান থেকে কোন দিকে যাবে সেটার এখনো কিছু পথ বাকি আছে, কিন্তু যেদিকেই যাক না কেন কার্লো আনচেলত্তি এই মৌসুম দুটো শিরোপা দিয়ে শেষ করছেন, হুইচ ইজ আ ভেরি গুড নোট টু এন্ড দ্য সিজন। এবং কোনোভাবেই এই মৌসুমটাকে এখন আর ব্যর্থ মৌসুম বলার কোনো সুযোগ নাই, বিকজ আমরা নেক্সট কয়েক ম্যাচে কি করব না করব এটার চেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে যে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি স্পেনের। এবং এই বি টিম যদি খেলে এবং এভাবে চাপ মুক্ত অবস্থায় যদি খেলে, আই থিঙ্ক আমরা 10-এর বেশি পয়েন্টের গ্যাপ নিয়ে অবশ্যই লিগ শিরোপাটা শেষ করতে যাচ্ছি। আই উইল হোপ যে জিনিসটাকে আমরা কোনোভাবে যদি 20-এর ঘর পর্যন্ত নিয়ে যেতে পারি, বিকজ এখনো 4টা ম্যাচ কিন্তু বাকি আছে। আহা জিসান, তুমি তো পয়েন্টটাই মিস করলে। আমরা তো হচ্ছে এখন পরে সব ম্যাচ খেলবো। লিটারালি আমার মনে হয় যে ওই যে সাসপেন্ডেড প্লেয়ার নামিয়ে 3 পয়েন্ট হারানো, এসব করে হচ্ছে পরের 4 ম্যাচ তো হারতে হবে জিসান। এখন আমাদের একমাত্র কাজ, সাকিব খানের একটা মিম আছে না, যে ও একজনকে জড়িয়ে ধরে রেখেছে, এখন আমার একমাত্র কাজ হলো, এখন আমাদের একমাত্র কাজ হলো বার্সেলোনাকে টপ 4 থেকে বের করে দেওয়া। আমরা যদি অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে চরম বাজেভাবে হারি, রিয়াল বেটিসের সাথে চরম বাজেভাবে হারি, আমি তো চাই এখন মানে আনচেলত্তি বাদ, এখন মেইন টিমের সব প্লেয়ার বাদ, রাহুল কাস্টিয়ার ছেলেদেরকে নিয়ে এসে বাকি 4 ম্যাচ খেলুক। এই সিজন তো শেষ জিসান, কিসের 20 পয়েন্ট, কিসের 10 পয়েন্ট। এখন তো আমার তুমি দেখো জিনিসটা যদি এরকম হয় যে লা লিগার লাস্ট ম্যাচটি কিন্তু বার্নাবুতে, 38 নম্বর ম্যাচ কিন্তু বার্নাবুতে, ওই ম্যাচে রিয়াল বেটিস আর রিয়াল মাদ্রিদের খেলা হচ্ছে, রিয়াল বেটিস যদি জিতে তাহলে বার্সেলোনা টপ 4 থেকে বের হয়ে যাবে। এরকম একটা অবস্থার যদি অবতারণা হয়, তুমি একবার দৃশ্যটা চিন্তা করো যে বেটিসকে রিয়াল মাদ্রিদের ফ্যানরা সাপোর্ট করছে। এখানে কোপা দেল রে চ্যাম্পিয়ন, খুব মজার সিনারিও আছে। এটা হচ্ছে গত ম্যাচ পর্যন্ত বার্সেলোনার একদল সাপোর্টার কিন্তু কিভাবে তারা 81 পয়েন্টে পৌঁছাবে এবং আমরা 81 পয়েন্টই আটকে থাকবো, এরকম বেশ কিছু হাইপোথেটিক্যাল সিনারিও পোস্ট করছিলাম। তো এখন তো আমরা 81 পয়েন্টে পৌঁছে গেছি। আসলে আমাদের মানে আর বার্সেলোনা পয়েন্ট হারানো তাদের পক্ষে এখন আর 81 পয়েন্টে পৌঁছানো সম্ভব না। তো আমি আসলে 4th প্লেস থেকে বার্সেলোনা বাদ পড়ে যাক এরকম সিচুয়েশন আসলে চাই না। আমি যেটা চাই তারা 2nd পজিশন থেকে বাদ পড়ে 3rd পজিশনে যাক। তাতে করে যেটা হবে, এই যে জেরার্ড পিকে এবং তার প্রিয় বন্ধু রুবিয়ালেস মিলে যে স্প্যানিশ সুপার কোপাটার জন্ম দিয়েছেন, যেটা আমাদেরকে জানুয়ারি মাসে মানে কি বলবো উই পোকার ঢিবির মধ্যে পড়ে থাকা রসগোল্লার মতো গিয়ে সৌদি আরবে খেলতে হয়, সেই টুর্নামেন্টে তারা আসলে খেলতে পারবে না। তো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারার চেয়ে আই থিঙ্ক দ্যাট উইল হার্ট বার্সেলোনা মোর, বিকজ তাদের ফিনান্সিয়াল অবস্থা এখন এরকম যে তাদের খেলোয়াড়দের তারা বেতন হয়তো দিতে পারছে না, যার ফলে তাদের প্লেয়ারেরা এক্সট্রা উপরি 2-4টা ইনকামের আশা এই ধরনের শেডি ডিলিংস করে বেড়াচ্ছে। আই থিঙ্ক এগুলোর ব্যাপার থেকে তাদেরকে মানে অন ট্র্যাকে স্টপ করার একটা ব্যাপার আছে। জোকস অ্যাসাইড, আমি আসলে যেহেতু রিয়াল মাদ্রিদ সাপোর্টার, আমার পক্ষে আসলে আমার দল কারো এগেইনস্টে খারাপ খেলে হারছে এটা মানে আশা করাটা খুব কঠিন। তো আই অলওয়েজ এক্সপেক্ট যে আমার দল 5টা ম্যাচ থাকলে কে 2nd পজিশন, কে 3rd পজিশন, কে 4th পজিশন, এসব কুটিল হিসাব নিকাশে না গিয়ে জিতে হাই নোটে ম্যাচ শেষ করবে।
আমরা পলিটিক্যালি দেখো এখন রিয়াল মাদ্রিদের এখন যেহেতু আমাদের চাওয়া হচ্ছে যে রিয়াল মাদ্রিদ হারুক, এখন দেখা যাবে এরা প্রত্যেক ম্যাচ 4 গোল 5 গোলে মানে চেষ্টা করেও হারতে পারছে না, দেখা যাবে যে 4 গোল 5 গোলে জিতছে প্রত্যেক ম্যাচ। এখন দেখা যাবে বিষয়টা এরকম। গ্যারেথ বেল নামের যে ভদ্রলোকটি আজকে ক্রুশিয়াল ম্যাচে নিজেকে সরিয়ে নিলেন, আমি হয়তো দেখবো যে সে আগামী ম্যাচ থেকে সুস্থ এবং ছোটখাটো দলের বিপক্ষে আমাদের যে ম্যাচগুলো আছে সেগুলো তো সে 3-4 গোল করে দিয়ে আমাদের সমর্থকদের এক্সপেকটেশন বাড়িয়ে দিবে যে আসলে তাকে পরের সিজনে কথা ভুলে গেলে চলবে না। এখানে লুকা জোভিচের সমস্যাটা আরেকটু বড়, সেই মুহূর্তে মাদ্রিদে আছে কিনা এটা তো আমি জানি না। না লুকা জোভিচের সমস্যাটা আসলে বড়। লুকা জোভিচের হচ্ছে তোমার আক্কেল দাঁত, উইজডম টুথ যেটা, সে তার আক্কেল দাঁত ওঠানোর কারণে সে খেলতে পারছে না। আমি অনেক কারণে প্লেয়ারদেরকে খেলতে না দেখেছি, কিন্তু এই ধরনের কারণে আমি প্লেয়ারদেরকে কখনো ম্যাচ মিস করতে দেখিনি। আমরা একটু এরিকের কাছে যাবো। এরিক, আমরা ওই রিয়াল মাদ্রিদ যখন 1 পয়েন্টের দূরে ছিল তখন তোমাকে একটা পোস্ট করেছিলাম যে 2018 সাল থেকে জার্নিস টু দ্য সিভিলেস প্লাজা, এরিক 1 রিয়াল মাদ্রিদ 0। সো এখন আসলে রিয়াল মাদ্রিদ তোমার সাথে সমতায় চলে এসেছে, রিয়াল মাদ্রিদ সিভিলেস প্লাজায় চলে গেছে। আমি জানি না, আমি রিয়াল মাদ্রিদ টিভিতে স্ট্রিম দেখছিলাম সেলিব্রেশনের, ওইখানে হচ্ছে হঠাৎ করে তারা বললো যে আমরা এখন একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, কিন্তু বিরতির পর আর তারা ফিরে আসলো না। তারা পুরো সিজনের গোল, যত গোল আছে সব গোল দেখিয়ে যাচ্ছে, বিরতিও শেষ হচ্ছে না, তারা ফিরেও আসছে না। আমি জানি না তারা কখন ফিরে আসবে। সো অন দ্যাট নোট আমরা আসলে একটু একদম সিজনের শুরুর দিকে যাই। আমরা আই থিংক সিজনের লা লিগা সিজন নিয়ে কথা বলছি। ও আর আরেকটা জিনিস আমার মনে হয়, অবভিয়াসলি লাইক রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আমাদের সবসময় চাওয়া থাকবে যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতবো বা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবো। ইটস অলওয়েজ গোয়িং টু বি আওয়ার ডিজায়ার। বাট আমার মনে হয় এই সিজন থেকে ফ্যান হিসেবে যা পাওয়ার ওইটা আমি পেয়ে গিয়েছি। আই ডিড নট এক্সপেক্ট দিস রিয়াল মাদ্রিদ টিম টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, আই স্টিল ডোন্ট। বাট এই সিজন মানে আমার জন্য দ্য সিজন এন্ডস টুডে। এখন আমি বাকি পুরো সিজনের যে 4-5-6 ম্যাচ আছে, আই উইল বি ইন কমপ্লিট শিট হাউজারি মোড, নো ট্যাকটিক্স, নো ভিজুয়ালাইজেশনস, নাথিং। I will just chill for the rest of the season. বাট এরিক, তোমার কাছে যে প্রসঙ্গটা আসবো সেটা হচ্ছে, আমরা যদি একদম একটু সিজনের শুরুর দিকে তাকাই, সিজনের প্রথম ম্যাচে কিন্তু আনচেলত্তি নামিয়ে দিয়েছিলেন এডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল আর বেনজেমার একটা ট্রিওকে। এবং আমরা সেদিন মোটামুটি শিওর ছিলাম যে আচ্ছা ঠিক আছে, হ্যাজার্ড আর বেল যদি ফিট থাকে, আনচেলত্তি উইল নট রিয়েলি প্রবাবলি rely on young players. He will choose the bigger names. Anyway, আজকে আনচেলত্তি যখন তিনি মানে লিগ জিতছেন, তখন তার ডিফেন্সে ছিল হেসুস ভাইহো আর গিলা, আমাদের কাস্টিয়ার ডিফেন্ডার। এবং ডিফেন্সে সে কিছুক্ষণ আজকে কাসিমিরোকে খেলিয়েছে এবং কিছুক্ষণ কামাভিঙ্গা হচ্ছে সেন্টার ব্যাকে খেলেছে। আমি কিয়ান সোভানের একটা টুইট দেখছিলাম যে হ্যাভিং winning the league with Kamavinga and Vallejo at center back, that is the ultimate flex. সো ওই গ্যারেথ বেল হ্যাজার্ডদেরকে নিয়ে শুরু করা, আবার কামাভিঙ্গা ভাইহোদেরকে দিয়ে শেষ করা, এই পুরো জার্নিটা অনেক রকি ছিল। ইটস ট্রু, বাট ইন দি এন্ড ইট এন্ডস ওয়েল। হোয়াট ডু ইউ সে, এরিক? হ্যাঁ, কোয়েন্টিন টারান্টিনোর মুভির মতো হচ্ছে আমার কাছে এই মৌসুমটা লাগবে আসলে, রিটেন এন্ড ডিরেক্টেড বাই কোয়েন্টিন টারান্টিনো 5 years down the line. কারণ you had everything, you had twists, you had turns, you had Luka Jovic scoring goals, you had us talking positive things about Luka Jovic. আমরা এই বিফোর দ্য স্টর্মে বসে তর্ক করেছি গ্যারেথ বেলকে নিয়ে। আমরা এখানে বসে at one point we were talking positive things about Gerard Piqué this season, by the way. Yeah. Okay, go ahead. So like at one season we actually at one point we were talking about আমাদের সেবায়োসের অন্তর্ভুক্তি, সেবায়োসের ফিরে আসা। সো তোমার সেখান থেকে কত খেলোয়াড় আসলো, কত খেলোয়াড় গেল, বাট দিস ইজ রিয়েলি ইট হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং সিজন টু সে দ্য লিস্ট। আমরা কমিউনিস্ট কার্লো থেকে কোভিড কার্লোতে সুইচ করেছি। আমরা তোমার দেখেছি হচ্ছে হঠাৎ করে মুখস্থ একাদশের বাইরে গিয়ে 4টা মিডফিল্ডার চলে এসেছে। লাইক দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তোমার হাতে মানে দর্শকের পার্সপেক্টিভ থেকে প্রতিটা ম্যাচ দেখার আগে আমার যেটা মনে হতো যে আচ্ছা এই ম্যাচটা তো মনে হয় না জিতবে, আমি বরং দেখাটা বাদ দিয়ে একটু মাথা টাথা চুলকায় বাইরে গিয়ে, কারণ ইটস লাইক বেটার ইন দ্যাট ওয়ে। তারপরে উই স আউট অফ নোওয়্যার বেনজেমা স্কোরিং গোলস। আজকেও আউট অফ নোওয়্যার বেনজেমা স্কোরড আ গোল। তো দি only one thing was parallel এই পুরা সিজনে আই উড সে, সেটা হচ্ছে বেনজেমার গোল স্কোরিং। মানে 41 ম্যাচে 42 গোল বা 40 ম্যাচে 41 গোল, he has a stat as amazing as that. এবং এই মৌসুমে যখন
when the dust will settle, যখন আসলে ভুলে যাবে কয়েক বছরের মধ্যে, পিকে যখন নতুন আরেকটা কন্ট্রোভার্সি নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে, অথবা আমরা দেখতে পারবো এর পরের বার সৌদি আরবের বদলে কাতারে হচ্ছে সুপার কোপা দেল রে ফাইনাল হচ্ছে মনে করো ফ্রান্সে, প্যারিসে, মরক্কো টাইপের, মরক্কো তো হতে পারে, এক্স্যাক্টলি এরকম জায়গায় যখন আমরা দেখবো, at that stage we'll still remember যে we like went through against all adversaries and all adversity that we had to go through. রকি ছিল, এবং শুধুমাত্র ক্লাবের পার্সপেক্টিভ থেকে না, আমি আসলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এরকম অল হ্যান্ডস অন ডেক লাইক আ কোভার্ড কাবাল টু স্টপ রিয়াল মাদ্রিদ এট এনি কস্ট, এরকম অ্যাপ্রোচ আসলে আমি অনেক কমই দেখেছি বিগত 20 বছর ধরে রিয়াল মাদ্রিদ খেলা ফলো করার কারণে। বাট দিস ইজ অ্যামেজিং, উই লাইক, আমরা মনে করি মুখে ঝামা ঘষে দিলাম। এবং আরো সাথে অ্যামেজিং হচ্ছে রিয়াল বেটিসের কোপা দেল রে, যেটা ভুলে গেলে চলবে না। এই সামনের মৌসুমে আমি প্রতিবার শব্দ মানে রিয়াল বেটিস নামটা মুখে নিলে বলবো কোপা দেল রে বিজয়ী, কারণ আই অ্যাকচুয়ালি ওয়াজ এক্সপেক্টিং কোনোভাবে বার্সেলোনাকে ওখানে নিয়ে যাওয়া হবে, বাট ইট ডিডন্ট গো থ্রু। সো ইয়া, ইটস অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ এরিক। জিসান, তোমার কাছে আসবো। তুমি সিজনের শুরুতেই মাদ্রিদ বেতারের পাঠকদের জন্য একটা লেখা লিখেছিলে, যেখানে হচ্ছে তুমি 3 জন ভেটারান ম্যানেজারের কথা উল্লেখ করেছিলে, কার্লো আনচেলত্তি, হোজে মরিনহো এবং ম্যাক্স আলেগ্রি। এই 3 জনের মধ্যে বেস্ট 2 আউট অফ 3 ম্যাক্স আলেগ্রি নিজেকে তেমন ভাবে রিডিসকভার করতে না পারলেও কার্লো আনচেলত্তি আর মরিনহো কিন্তু এই ব্যাপারে অনেকটাই সফল। মরিনহো কিন্তু রোমা নিয়ে চমৎকার কাজ করছেন, রোমার স্কেলে, কারণ রোমার এক্সপেকটেশন যতটুকু, নোবডি এক্সপেক্টস রোমা টু উইন দ্য সিরিয়া টাইটেল অর এনি ইউরোপিয়ান ট্রফি, বাট রোমার ফুটবলিং ব্র্যান্ডে মরিনহো একটা আমূল পরিবর্তন এনেছেন। এন্ড ইভেন দো হি ওয়াজ আ ইন্টার মিলান কোচ প্রিভিয়াসলি, হি ইজ লাভড অল অ্যারাউন্ড রোমা রাইট নাও। উই উইল প্রবাবলি ডিসকাস অন দ্যাট মোর later in the season break, but Ancelotti তো obviously he has been the best of those 3. so তোমার ওই লেখার সময় তুমি আনচেলত্তিকে যেরকম দেখেছিলে, তোমার প্রফেসি কতটুকু ট্রু হয়েছে বলে তুমি মনে করো, and what kind of journey did Ancelotti go through তোমার ওই লেখার সময় থেকে আজকের দিন পর্যন্ত? এটা আমাদেরকে বলো। একটা মানে রিকোয়েস্ট দর্শকদের করব, আমরা খুবই ভালো মুডে আছি, আমরা একটা সেলিব্রেটরি আলোচনা করছি, এখানে রিয়াল মাদ্রিদ কোন প্লেয়ারকে কিনবে না করবে এই ধরনের বিরক্তিকর প্রশ্ন আমার মনে হয় আজকে না করলে ভালো হয়। সো ওই ধরনের প্রশ্ন না করার জন্য যারা করছেন না তাদেরকে ধন্যবাদ। জি স্যার। প্রথম কথা, একদম খুব ক্লিয়ার কাট একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে খুব ক্লিয়ার কাট যে কথাটা বলে নিচ্ছি সেটা হচ্ছে, আমি অবভিয়াসলি কার্লো আনচেলত্তির প্রতি খুবই বায়াসড, খুবই বায়াসড, বিকজ আমরা 3 জন আমাদের বয়সী যারা যখন রিয়াল মাদ্রিদের খেলা দেখা শুরু করি, দেয়ার ওয়াজ দিস সেইং যে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা শিকার হওয়ার পরে কখনো ওকে পোস্ট দিতে পারেন নাই যে তাদের দল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এখন তো 2022 সালের সিচুয়েশনটা আসলে পুরোপুরি আলাদা, বিকজ আমাদের চেয়ে বেশি কেউ ফেসবুকে কখনো লিখতে পারে নাই যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছি। বাট এই ডেডলকটা যে ভদ্রলোক ব্রেক করতে আমাদেরকে হেল্প করেছিলেন, ইউ রোট ইন ওয়ান অফ ইউর আর্টিকেলস অর ওয়ান অফ ইউর স্ট্যাটাসেস দ্যাট this guy was in the charge of Real Madrid in the most important match Real Madrid had in our life. কালকের একটা পোস্টে লিখেছি, এবং এই কথাটা 100% ট্রু যে এই ভদ্রলোক যদি না থাকতেন, আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমরা যে স্পাইরালে চলছিলাম ইন মরিনহো এরা এন্ড জাস্ট রাইট আফটার মরিনহো এরা, আমাদের আসলে 2013-14 চ্যাম্পিয়ন্স লিগটা জেতার কোনো কথা ছিল না। এবং লিটারালি ভাঙা এবং আধা ফাংশনাল একটা টিম নিয়ে, যে টিমটাকে মরিনহো অলমোস্ট একটা টক্সিক পর্যায়ে রেখে গিয়েছিলেন, সেখান থেকে জাস্ট 1.5টা সাইনিং এর পর, মানে এবং সেটাও মেইন টিমে ইন্টিগ্রেট করার মতো সাইনিং না, গ্যারেথ বেলের সাইনিংটা ওয়াজ নট হিজ সাইনিং, ইট ওয়াজ জাস্ট সাম রিয়াল মাদ্রিদ সাইনিং দ্যাট এভরি কোচ উইল বি ফোর্স টু অ্যাকসেপ্ট যে আমি প্লেয়ার দিচ্ছি তোমাকে নিতে হবে, এরকম একটা সাইনিং। এই সাইনিংটাকে ওয়ার্ক করানো, সেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগ জেতা একটা কোচ তিনি, তো তার প্রতি আমার বায়াস হওয়াটা খুব স্বাভাবিক। এখন এই সিজনে মানে কার্লো আনচেলত্তি কেন ফেমাস? কার্লো আনচেলত্তি তার গোটা ক্যারিয়ার জুড়ে ফেমাস বিকজ হি ওয়ার্কস উইথ দ্য বেস্ট টিমস, হি মেক্স দেম ইভেন বেটার। এটা হচ্ছে তার কাজের প্রোফাইল। এখন এই গত মানে রিয়াল মাদ্রিদ তার গত স্টিন্টের পর থেকে বায়ার্ন মিউনিখ হয়ে, নাপোলি হয়ে, এভারটন হয়ে উনি যখন আবার রিয়াল মাদ্রিদে ফেরত এসেছেন, এই মানে ওনার কাজের ক্ষেত্রটাতেই উনি আর ব্যাক করতে পারছিলেন না। নোবডি ওয়াজ গিভিং হিম আ ভেরি গুড টিম যেটাকে উনি আরো বেটার বানাতে পারেন, এবং that included Real Madrid. Even though the brand Real Madrid was there, it was not the best of Real Madrid teams by any means or scale. এখন এই
দলটাকে নিয়ে যে কাজটা সবচেয়ে ভালো করে সেটা তিনি আরো ভালো করবেন, মানে এই আশা করাটা একরকম কি বলবো, মানে আমার বায়াসনেসেরও তো একটা সীমা পরিসীমা আছে, সেই বায়াসনেসেরও একদম টেস্ট নিচ্ছিল আর কি জিনিসটা। তা আমি লেখাটা লিখেছিলাম এই কারণে যে মরিনহো, আনচেলত্তি এবং ম্যাক্স আলেগ্রি তিনজনের যে কেউ রিয়াল মাদ্রিদের কোচ হয়ে যেতে পারতেন এবং তিনজনই মোটামুটি ক্লোজ ছিলেন ব্যাপারটাতে। আমরা আনচেলত্তির আসার আগে এরকম স্পেকুলেশনও শুনেছিলাম যে মরিনহো রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসছেন, আর ম্যাক্স আলেগ্রি তো কোন রকম প্রাইভেসি বালাই না ঝেড়ে অলমোস্ট সংবাদ সম্মেলনে 2-4 বলেও ফেলেছেন যে তাকে আসলে অফার করা হয়েছিল বাট তিনি ইউভেন্টাস চুজ করেছিলেন। তো আই হোপ হি ইজ হ্যাপি নাও, হি চোজ ইউভেন্টাস এন্ড হিজ ইউভেন্টাস ইজ স্ট্রাগলিং টু কিপ আপ their speed in top 4 basically, but yeah. In top 4 basically, and thank God Real Madrid did not choose him. তো এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনজনের মধ্যে কার্লো আনচেলত্তি যে পরিষ্কার ব্যবধানে মানে বাকি দুজনকে যে একটি মানে খুব বড় ধরনের মাইলস্টোন থেকে বঞ্চিত করে নিয়ে যে এক স্টেপ এগিয়ে গেছেন, হি ইজ দি অনলি ম্যানেজার অন প্ল্যানেট আর্থ যে ইউরোপের টপ 5 লিগের প্রত্যেকটা লিগ জিতেছেন। এবং এটা মানে ইউ ক্যান মক কার্লো আনচেলত্তি as much as you want, but there is no other manager on planet earth who has ever done this. এবং মানে এটা এমন একটা অ্যাচিভমেন্ট যেটা কোচদের ফোরামে, এলিট কোচদের ফোরামে উই হ্যাভ টু সে ইট টুয়াইস টু শো দ্যাট হু ইজ দ্য মোস্ট ডেকোরেটেড কোচ ইন ইউরোপ, বিকজ নো আদার কোচ ক্যান শো ইউ দ্য ভার্সেটাইলিটি হি হ্যাজ ইন হিজ ট্রফি ক্যাবিনেট। এখন আমরা এখানে এই কথাগুলো বলে ফেলার কারণ হচ্ছে কার্লো আনচেলত্তি এই যে জার্নিটা নিয়ে এসেছেন, এই জার্নির মধ্যে আমরা অনেকাংশ সময় তাকে স্ল্যান্ডার করেছি, ইনক্লুডিং মি, তার প্রতি অনেক বায়াসড হওয়া সত্ত্বেও। আর মানে আমাদের তিনজনের মধ্যে আই থিঙ্ক আই এম দ্য মোস্ট সফট ওয়ান টু হিম বিকজ আই সেড আই এম ক্লিয়ারলি বায়াসড। হ্যাঁ, এখন এখানে জিনিসটা হচ্ছে যে এই পুরো জার্নিটাতে কার্লো আমরা গোয়ার বলি, স্টাবার্ন বলি, উনি নিজেও অনেক কিছু শিখেছেন, অনেক ধরনের ট্যাকটিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে গেছেন এবং এই ছোট্ট পরিসরের দলে যেখানে অলমোস্ট 8 থেকে 9 জন খেলোয়াড় অলমোস্ট ইউজলেস, হি ক্যানট ইউজ দেম, এর মধ্যে যখন প্রয়োজন ট্যাকটিক্যাল ভ্যারিয়েশন আনার ব্যাপারে তিনি এটা দেখিয়েছেন। এখনো একটা ব্যাপারে আমি তার সমালোচনা করতে পারি, সেটা হচ্ছে স্টার্টিং 11 চুজ করার ব্যাপারে উনি এখনো তার স্টাবার্ননেসটা কিছুটা ধরে রেখেছেন, বাট ওয়ান গুড থিং ইজ হি ট্রাইস টু অ্যাডজাস্ট হিজ টিম to whatever the opponent is offering. That's pragmatism, that's peak Zinedine Zidane. No one can match peak Zinedine Zidane. He tries, Carlo Ancelotti tries in his own way. এখন সেটা ওয়ার্ক করছে কিনা এটা কিন্তু বলবে আমাদের ট্রফি ক্যাবিনেট, আমাদের সিজনের রেজাল্ট। তো আমাদের সিজনের রেজাল্ট কিন্তু এই মুহূর্তে বলছে যে আমরা 15 পয়েন্টের গ্যাপে লা লিগা জিতে ফেলেছি। এখন এটা অপোনেন্টের ব্যর্থতা হতে পারে, আমাদের সফলতা হতে পারে, ইট ক্যান বি এনিথিং, বাট অপোনেন্ট যত বড় ব্যর্থই হোক না কেন নিজেরা সফল না হলে এই গ্যাপে কখনো লিগ জেতা সম্ভব না। এবং যদি 15 পয়েন্টের গ্যাপে একটা দল লিগ জেতে, তাদের কোচ কিছু না কিছু রাইট করেছেন, ডেফিনেটলি অনেক কিছু ভুল করলেও কিছু না কিছু রাইট করেছেন। আর একটা জিনিস হচ্ছে এই মুহূর্তে আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়ে দেবো বলে এরকম একটা উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে বসে আছি। সিজনের শুরুতে আমি যখন ওই লেখাটা লিখি তখন যদি কাউকে আমি এই কথাটা বলতাম, আই থিঙ্ক মানে আমাদের পডকাস্ট দেখা টাকা বন্ধ করে লোকজন লিটারালি কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে যেত, বিকজ ইট ওয়াজ সো ফার আউট অফ আওয়ার রিচ। ভিনিসিয়াস জুনিয়র এই সিজনে 25 প্লাস গোল প্লাস অ্যাসিস্ট কন্ট্রিবিউশন। আমরা ভিনিসিয়াসের প্রসঙ্গে আসবো জি স্যার, ভিনিসিয়াসের প্রসঙ্গে আমরা এটা বললেও যে এরকম হতো, বাট কার্লো আনচেলত্তি হ্যাজ মেড অল দিস হ্যাপেন এবং মানে তাকে তোমাকে দিতে হবে এই ব্যাপারে, বিকজ কার্লো আনচেলত্তি ভিনিসিয়াসকে নিয়ে যে কাজ করেছেন, আমাদের সবার পছন্দের কোচ জিনেদিন জিদান কিন্তু এই কাজটা নেই, যে কারণেই হোক এটা করতে পারেনি, বা করলেও সেটার আউটকাম তখনও আসেনি, মাঠে ট্রান্সলেটেড হয় নাই। তো এই নোটে আমি শেষ করব যে এখনো গত পডকাস্টে অনেকে কার্লো চেঞ্জ করা দরকার কিনা, কার্লো আনচেলত্তির পরিবর্তে কে আসতে পারেন, এন্ড ইফ দ্যাট গাই উড বি মরিসিও পচেত্তিনো, এই ধরনের আলাপ আলোচনা চলে এসেছে। এবং প্রত্যেকটা কথার আগে মানে নো ডিসরেসপেক্ট টাইপের কথা বলে এই ধরনের কথাবার্তা শুরু হচ্ছে। আমি গত পডকাস্টেই বলেছিলাম যে একজন কোচ যিনি একটা দলের রেকর্ড নাম্বার লিগ শিরোপা জিতছেন, নিজের জন্য একটা ল্যান্ডমার্ক লিগ শিরোপা জিতছেন, আন্ডার অ্যাচিভিং একটা বা আন্ডার ইকুইপ একটা দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে আসছেন এবং অনেকগুলো প্লেয়ারকে তিনি ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসছেন।
এই অবস্থায় you cannot just talk about who is going to be the next coach, and if someone as mediocre as Mauricio Pochettino is going to replace him. Mauricio Pochettino এই প্রথম কোন লিগ শিরোপা জিতেছেন, এবং যে লিগ শিরোপাটা তিনি যে দলকে নিয়ে জিতেছেন ওই দলকে একটু কষ্ট করে আমার হাতে দিলে আমি প্রবাবলি ওই লিগ শিরোপাটা জিতে আসতে পারবো। মানে নো ডিসরেসপেক্ট টু Mauricio Pochettino, just in the same tone as no disrespect to Carlo। জি স্যার, আমরা এই প্রসঙ্গে আবার আসবো। এখন যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমি একটা টুইট দেখাতে চাই দর্শকদের। কিয়ান সাবানি কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন, worth revisiting that this is still part of Real Madrid's rebuilding post Cristiano Ronaldo, 2 consecutive UCL semi-finals, potentially the biggest point gap in league history, and this is a successful season regardless of what happens now, যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, আমার জন্য সিজন শেষ আজকে, and a lot of it has to do with this man। আমরা মানে করিম বেনজেমাকে যে কি পরিমাণ রিয়াল মাদ্রিদের ফ্যান এখনো পর্যন্ত দুই চোখের এক চোখেও দেখতে পারে না, এটা একটা অভাবনীয় সংখ্যা। এই নাম্বারটা একটা অভাবনীয় মানে সংখ্যা, এই সংখ্যাটা এত বড়। এই যে আজকেও আমরা যে কথা বলছি, মানে আমরা তো এখন বেনজেমাকে নিয়ে কথা বলবি, আমি খুব কম জেনারেল মাস রিয়াল মাদ্রিদ দর্শকদের মধ্যে খুব কম মানুষকে দেখেছি যে এখন পর্যন্ত বেনজেমাকে নিয়ে কথা বলতে। বেনজেমা এই সিজনের যে ম্যাচগুলো আমরা জিতেছি এর মধ্যে অধিকাংশ ম্যাচ, মানে জেতা ম্যাচগুলোর অধিকাংশ ম্যাচই তার নিজের হাত, মানে ওই তার ভাঙা হাত দিয়ে জেতানো, অনেকটা এরকম তার ব্যান্ডেজ করা হাত দিয়ে জেতানো, সেটা গোল দিয়ে হোক অ্যাসিস্ট করে হোক। আমরা চ্যাম্পিয়ন্স লিগে এখন যে অবস্থানে আছি এটা তো মানে বেনজেমা না থাকলে এটা অভাবনীয়, অকল্পনীয়। সো চ্যাম্পিয়ন্স লিগের তার লেগাসি নিয়ে হয়তো আমরা আরো পরবর্তীতে কথা বলবো। সো আমরা বারবার অনেকবার এই কথাটা বলি যে রিয়াল মাদ্রিদের দর্শকরা আসলে নিজেদের লেজেন্ডদেরকে সম্মান করতে পারে না। এই কথাটা আমরা হয়তো নিজেদের মধ্যে একভাবে আলোচনা করি, বাইরের মানুষের সামনে আরেকভাবে আলোচনা করি, বাট আজকে যেহেতু একটা হ্যাপি মোমেন্ট, আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গো আউট এন্ড সে যে কথাটা 100% সত্য একটা কথা। রিয়াল মাদ্রিদের দর্শকরা আসলেই নিজেদের লেজেন্ডদেরকে ওইভাবে সম্মান করতে জানে না, কারণ সেভাবে যদি সম্মান করতে জানতো তাহলে বেনজেমা যে এই সিজনের ব্যালন ডিওর জয়ী হবে এইটার ক্যাম্পেইনিং তো আমি রিয়াল মাদ্রিদের ফ্যানদের মধ্যে সেভাবে দেখি না। রিয়াল মাদ্রিদের ফ্যানরা আবার মানে আলোচনা করতে যে এখানে তো মানে এখানে আলোচনা সমালোচনার কোনো জায়গা নেই, তো কোনো সময় নেই, তো এখানে তারা আবার মানে গোল গুনতে চায়, সালা গোল কয়টা দিয়েছে, কেভিন ডি ব্রুইনে অ্যাসিস্ট কয়টা দিয়েছে, এসব আলোচনার সময় তো রিয়াল মাদ্রিদ ফ্যানদের থাকার কথা না। উইদাউট বেনজেমা পোস্ট ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদ ইজ নট ইভেন এ কনফারেন্স লিগ টিম রাইট নাও, আমি যদি শুধু তার গোল বাদ দিই। সো ওই প্লেয়ারকে এখনো রিয়াল মাদ্রিদের অনেক দর্শক দেখতে পারে না। এরপরে হচ্ছে তারা হচ্ছে ওই যে ওই লুকা জোভিচ টোভিচ যেসব আরো ইররিলেভেন্ট যেসব প্লেয়ার আছে এদেরকে মিনিট দিতে হবে, সেই দিতে হবে। সো যখনই আমি কোনো রিয়াল মাদ্রিদ ফ্যানকে, আসলে রিয়াল মাদ্রিদের ফ্যান অনেক দেখেছি, তো যখনই দেখি যে এই ধরনের কথা বলে যে নেক্সট সিজনে আসলে বেনজেমার ওয়ার্কলোড ম্যানেজ করা দরকার, বেনজেমার ওয়ার্কলোড এইসব কথাবার্তা শুনলেই আমার মানে সন্দেহ হয় যে আসলে কি ওপিনিয়নটা জেনুইন না এটা জাস্ট ওই লুকা জোভিচের 15-20 মিনিট, বা লুকা জোভিচ তো জাস্ট একটা মানে আইডিয়া। লুকা জোভিচের জায়গায় কালকে যদি ওই আরডিটি আসে বা অন্য যে কোনো স্ট্রাইকার আসে, লুকা জোভিচ ইজ এন আইডিয়া, ইজ এ গার্বেজ আইডিয়া। সো ওই লুকা জোভিচের হচ্ছে একটা প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারে কালকে একটা র্যান্ডম স্ট্রাইকারকে বসিয়ে দিলে অনেকে হচ্ছে ওই র্যান্ডম স্ট্রাইকারেরও 15-20 মিনিট হচ্ছে খেলা দেখতে চাইবে। সো এটা মাদ্রিদ বেতারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে যারা আমার লেখাটাকে ফলো করেন আপনাদের প্রতি আমার অসীম ভালোবাসা। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে নিজেদের প্লেয়ারদেরকে প্রপারলি রেট করতে শিখেন, নিজেদের প্লেয়ারকে নিয়ে প্রপারলি কথা বলতে শেখেন, কারণ এই কথাটা আমি অনেকবার অনেক লেখায় বলেছি, অনেক লেখায় সামনে আরো বলবো, অনেক কথায় বলবো যে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে নিয়ে রিয়াল মাদ্রিদ ফ্যানরা যদি কথা না বলে রিয়াল মাদ্রিদের প্লেয়ারকে নিয়ে কেউ কথা বলবে না। বার্সেলোনার প্লেয়ারদেরকে নিয়ে, ম্যানচেস্টার সিটির প্লেয়ারকে নিয়ে, বায়ার্ন মিউনিখের প্লেয়ার, লিভারপুলের প্লেয়ার, অন্য সব ক্লাবের প্লেয়ারদেরকে নিয়ে তাদের ক্লাবের সাপোর্টাররা কথা না বললে অন্য সাপোর্টাররা কথা বলবে, জেনারেল সাপোর্টাররা কথা বলবে, মিডিয়া কথা বলবে। রিয়াল মাদ্রিদ হচ্ছে পৃথিবীর একমাত্র একটা ক্লাব, এই ক্লাবের সাপোর্টাররা যদি এই ক্লাবের প্লেয়ারদেরকে নিয়ে কথা না বলে তাহলে কেউ বলবে না। সো ডু দ্যাট, স্টার্ট ইট নাও, রেট করিম বেনজেমা, হি ডিজার্ভস দ্য ব্যালন ডিওর, হি ডিজার্ভস দ্যাট অল টপ 3 পজিশনস অফ দ্য ব্যালন ডিওর। টপ মানে 2-3 তে কে আছে ওইটাও আসলে এই সিজনে দেখার তেমন কোনো বিষয় না। এনিথিং টু অ্যাড জিসান এরিক? মানে আমি জানি না এই মৌসুমের চ্যাম্পিয়ন মানে ব্যালন ডিওর উইনার হিসেবে আর কারো নাম কেন কন্টেনশনে আসবে। মানে গত ম্যাচের আগে হঠাৎ করে একটা দেখলাম যে Mo Salah or Sadio Mane needs to win the Ballon d'Or. Mo Salah and Sadio Mane, none of them are having a better season than Vinicius Junior, and Vinicius Junior is not
মানে ব্যালন্ডিয়র যদি আমরা কথা বলতে ব্যালন্ডিয়রের মানে ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট প্লেয়ার রাইট নাও ভিনিসিয়াস জুনিয়র, ইউ ক্যান আর্গু উইথ মি, আই উইল শো ইউ হাউ। এবং ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে যে এই মৌসুমে করিম বেনজেমা এগিয়ে আছেন, এই ব্যাপারে সম্ভবত ভিনিসিয়াস জুনিয়রও দ্বিমত পোষণ করবেন না। তো এখন প্রশ্নটা হচ্ছে, ভিনিসিয়াস জুনিয়র যদি ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট প্লেয়ার হয়, তার চেয়ে যদি ইংলিশ প্রিমিয়ার লিগের 2-3 জন প্লেয়ার বেটার পারফর্ম করতে না পারে, মানে এখানে তো বেনজেমা অলমোস্ট আনটাচেবল। এটা নিয়ে আমাদের যে ক্যাম্পেইন করতে হবে, মানে এটা কেন বলে দিতে হবে? ইটস বেসিক্যালি মানে হিজ ইভেন দ্য বায়াস মিডিয়া হাউসেস লাইক ব্লিচার রিপোর্ট এন্ড ESPN, they are saying that Ballon d'Or has Karim Benzema's name written all over it throughout the season. আর এই সিজনে আমি একটা খুব মজার স্ট্যাট দিই, সেটা হচ্ছে এই সিজনে প্রিমিয়ার লিগের টপ 5 এর বিপক্ষে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ারের নাম ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরের প্লেয়ারের নাম হচ্ছে মো সালা, এর মাঝখানে একজন আছেন, মাঝখানের প্লেয়ারটার নাম হচ্ছে করিম বেনজেমা। তো মজার ব্যাপার হচ্ছে করিম বেনজেমা ইংলিশ প্রিমিয়ার লিগেই খেলেন না, বাট হি স্টিল হ্যাজ মোর গোলস দেন মো সালা এন্ড অনলি লেস দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখন মানে প্রিমিয়ার লিগের যত মানে সো কল্ড ক্যাম্পেইনার আছেন, আই থিংক দিস ইজ গুড এনাফ ফর দেম টু নো যে প্রিমিয়ার লিগের কোন দলের বিপক্ষে মাদ্রিদ খেললে তাদের কপালে আসলে কি। That's all from me. Yeah, Eric, anything to add to the Benzema point? For the Benzema point, আসলে it's good to see that আমাদের থেকে আমরা আসলে ক্যাম্পেইন করা শুরু করতেছি, আমরা কথা বলছি। গত মৌসুমে, এই মৌসুমে, বিগত দুই মৌসুমে করিম বেনজেমা না থাকলে, এই যে কিয়ান সোবাইন যে পয়েন্টটা, যে রিয়াল মাদ্রিদ কোথায় থাকতো এটা আসলে কেউ জানে না। That's as true as it can be. জিদানের মৌসুমটাতেও it was all Karim Benzema show. At least now we have Vinicius Junior providing assist. Last season he had to go at it by himself. তোমার সেখানে he didn't have that many support from Vinicius. Neither did he have support from the other side of the field. সেইখান থেকে উঠে এসে you can like scoring these many goals and actually showing the amount of consistency. আর একটা ব্যাপার কি জানো, আসলে একটা খেলোয়াড় একটা ক্লাবে একটা লম্বা সময় ধরে হচ্ছে irreplaceable, is that the word? হ্যাঁ, কেন তাকে রিপ্লেস করা হচ্ছে না এটা নিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে অনেক দাবি আছে। 2016, 15, 16, 17 সালে যদি আমাকে বলা হতো, আমি সেই দাবিতে গলা আগায় দিতাম যে হ্যাঁ আসলে হ্যাঁ বেনজেমাকে রিপ্লেস করা দরকার। 17 সালের পর থেকে এরকম কোনো কথাবার্তা বলা আসলে, এবং বা এরকম এই যে ওয়ার্কলোড ম্যানেজ করা ইজ আ নাইসার ওয়ে অফ সেইং দ্যাট আমরা আসলে অন্য প্লেয়ার দেখতে চাই। কেন দেখতে চাই? কারণ there is a group of people who decided they don't like Benzema. Now they are, whatever he does, they don't like Benzema. এখন তুমি মনে করো 41 গোল করে নিজ দায়িত্বে এই যে জিতাই নিয়ে আসলা, সামনের মৌসুমে 3 মাস পরে তুমি দেখবো হচ্ছে প্রথম ম্যাচে বেনজেমা আছে বলে ওয়াই উই নিড, আমরা তো আর অন্যান্য খেলোয়াড়, আমরা কেন হল্যান্ডকে চেস করছি না, আমরা কেন XYZ কে চেস করছি না, why do you need to chase a superstar striker when we have a superstar striker? রিয়াল মাদ্রিদের মতো দলে, যে দলে কোচ বদল হয় প্রতি 2 বছর একবার, সেই দলের স্ট্রাইকিং মেইন স্ট্রাইকার হিসাবে নিজেকে প্রতিটা কোচের, প্রতিটা মানুষের ডিফারেন্ট ট্যাকটিক্স এর সাথে মানায় নেওয়া এবং ডেলিভার করা, এটা দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পসিবল থিংস ইন দিস ওয়ার্ল্ড। দিস ক্লাব ইজ লাইক ইফ ইউ আইদার সাকসিড অর ইউ লিভ দিস ক্লাব. Gareth Bale succeeded and then now Gareth Bale is living like a villain. Eden Hazard couldn't even bite here. সেখানে you have a player like Karim Benzema who is actually has done this not only with say Ancelotti, done this with Mourinho, done this with Zidane, done this with even Rafa Benitez, for crying out loud. So সেখান থেকে আসলে এই টাইপের কথাগুলা দেখতে শুনতে এই বয়সে আসলে হতাশ লাগার পরে I was like, you know, I just like press the hide button on my speed. It helps everyone. এবং আরেকটা আমরা কিছুক্ষণ পর একটু মানে অনেক ধরনের কমেন্ট আসছে, আমি আজকে সব ধরনের কমেন্ট নিব না, যেগুলো ভালো লাগে সবসময় সেগুলো নিব, বাট আরো কিছু পয়েন্টার অ্যাড করতে চাই। যেমন এখন রিয়াল মাদ্রিদ আসলে মানে যেভাবে সেলিব্রেট করছে, ইটস কাইন্ড অফ ফানি। যেমন নাচোকে দেখলাম, সাধারণত রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন বা মেইন স্প্যানিশ প্লেয়ার যিনি থাকেন, তিনি ওই বুল ফাইটের একটা সিকোয়েন্স থাকে, সেটা তিনি দর্শকদের সামনে করে থাকেন।
আগে সেটা রাউল করতেন, তারপর সের্জিও রামোস করতেন। তো আজকে সেটা নাচো করতে গিয়েছিলেন, বাট নাচোর বাচ্চারা হচ্ছে আশেপাশে দৌড়াদৌড়ি করছিল। সো তার ওই আসলে বুল ফাইটের ওই কাপড়টার ধাক্কা লেগে তার 2 বাচ্চা মাটিতে পড়ে গেছে, এটা তিনি খেয়াল করেননি। সো ইট ওয়াজ কাইন্ড অফ এ ব্লুপার মোমেন্ট ফ্রম নাচো। তারপর আরেকটা জিনিস দেখলাম, হচ্ছে সব প্লেয়াররা একসাথে মিলে হচ্ছে ট্রফি যেভাবে উঠায়, ডেভিড আলাবা হচ্ছে একটা চেয়ারকে ওইভাবে উঠিয়ে তিনি কিছুক্ষণ সেলিব্রেট করেছেন। সো অল গুড সিনস অ্যারাউন্ড। সো এই ব্যাপারে আমি ভিনিসিয়াসের কথা বললাম, সরি আমরা বেনজেমার কথা বললাম, আমার বেস্ট প্লেয়ার, আমাদের সেকেন্ড বেস্ট প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র, তার কথা বলতে হবে। ভিনিসিয়াস জুনিয়রের এই মুহূর্তে গোল এন্ড অ্যাসিস্ট মিলিয়ে এই সিজনে তার টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে 37। তিনি হচ্ছে 19টা অ্যাসিস্ট করেছেন, 18টা গোল দিয়েছেন, আরো গোল দিবেন খুব সম্ভবত এই সিজনে। আজকে হচ্ছে নেমে একটা অ্যাসিস্ট করলেন। এবং অনেকে বলছেন যে পেদ্রির সাথে, পেদ্রিকে নিয়ে, বার্সেলোনার প্লেয়ার পেদ্রিকে নিয়ে এত কথা হয়, ভিনিসিয়াসকে নিয়ে কেন এত কথা হয় না? ভিনিসিয়াসকে নিয়ে এত কথা হয় না আমাদের কারণে, ইটস আওয়ার ফল্ট। মানে নট মাদ্রিদ বেকার, মানে আমরা সবাই সব রিয়াল মাদ্রিদ ফ্যানের কথা বলছি। ভিনিসিয়াসকে নিয়ে কথা হয় না আমাদের কারণে, এটা 100% দোষ আমাদের। আপনারা বার্সেলোনার যে কোনো ওই যে লেভান্তে কাদিস টাদিস এগুলোর সাথে পেদ্রির একটা মাস্টার ক্লাস পারফরমেন্সের পর তাকে নিয়ে যে পরিমাণ হাইপ বার্সেলোনা ফ্যানরা জেনারেট করে, ভিনিসিয়াস জুনিয়র যে এর আগের দিন মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মোটামুটি একটা অফ ডেতে, ভিনিসিয়াস তেমন ভালো খেলেনি, সে মোটামুটি একটা ব্রাজিলিয়ান লেজেন্ডের ক্যারিয়ার তো শেষ করেছেই, এরপরে হচ্ছে রুবেন দিয়াসের মতো ডিফেন্ডারকে বসিয়ে, এডারসনের মতো গোলকিপারকে শুইয়ে দিয়ে যে একটা গোল দিল। তো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের মতো এত বড় ম্যাচই তো পেদ্রি তার জীবনে খেলেনি, এত বড় ম্যাগনিটিউডের ম্যাচ। ওই ম্যাচে গোল, মানে এই গোল করার পরও, এই পারফর্ম করার পরও আমরা ভিনিসিয়াসকে নিয়ে ওই পরিমাণ কথা বলেছি, বলিনি। সো আপনারা যদি এই প্রশ্ন করেন যে কেন পেদ্রিদের নিয়ে কথা বেশি হয়, ভিনিসিয়াসদের নিয়ে কথা কম হয়, এটার দোষ আমাদের, আমরা কথা বলি না তাই কথা কম হয়। ভিনিসিয়াস, তুমি ভিনিসিয়াসের মানে একই প্যারালালে তুমি যদি একটু চিন্তা করো, আরেকজন খেলোয়াড়ের নাম আমরা বলতে পারি, পেদ্রিও তো মিডফিল্ডার, সেই পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে কামাভিঙ্গা। আমরা কামাভিঙ্গা চলে আসার পর থেকে তার নাম মুখে নিয়ে উচ্চারণ করি না, কিন্তু লাইক ফ্রম আ ট্যালেন্ট পার্সপেক্টিভ কামাভিঙ্গা ইজ অনেস্টলি আ ভেরি like a much better player than any other rising super midfielders in La Liga. Yeah, of course. And যেমন এই যে আজকেও কামাভিঙ্গা মনে করো সেন্টার ব্যাক আমি এটা বলতে চাচ্ছিলাম যে আজকে কামাভিঙ্গা, সে আজকের ম্যাচে সে 3টা পজিশনে তার খেলতে হয়েছে, তার বয়স 18, সে ম্যাচ শুরু করেছে সিডিএম হিসেবে, এরপর কিছুক্ষণ তার সিএম হিসেবে খেলতে হয়েছে। এরপর আমি তো ভাবছিলাম যে কাসিমিরোকে যখন উঠে নেওয়া হচ্ছে যে আনচেলত্তি কি লেক এখন ফুল অন শিট হাউজারই, মানে সেন্টার ব্যাকই একজন, মানে সেন্টার ব্যাকই থাকবে না। পরে দেখলাম কিছুক্ষণ কামাভিঙ্গা সিবি হিসেবে খেলছে। সো এই যে ম্যাচুরিটি, কামাভিঙ্গাও তো ম্যানচেস্টার সিটির সাথে খেলেছে, কামাভিঙ্গার ডেবু ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের সাথে তার যে অ্যাসিস্ট, সো এই ধরনের ম্যাগনিটিউডের ম্যাচই তো কামাভিঙ্গা পেদ্রি এদের যাদের, মানে কামাভিঙ্গার সাথে যাদের তুলনা করা হয় তারা তো এই ম্যাগনিটিউডের ম্যাচই খেলেনি। ওই লেভান্তের সাথে মাস্টার ক্লাস আর ম্যানচেস্টার সিটির সাথে হাই প্রেসার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, তো ইটস নট দ্য সেম। সো উই হ্যাভ টু টক অ্যাবাউট এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সবাই আমাদেরকে একটা অপবাদ দেন। অপবাদটা এরকম যে রিয়াল মাদ্রিদ হচ্ছে সংখ্যা ভিত্তিক দল, মানে আমরা সংখ্যা নিয়ে অনেক বেশি মাতামাতি করি। তো মানে আমি আজকে মানে লিটল আমার অবসর সময় আমি রাস্তায় দাঁড়িয়ে ভাবছিলাম যে আসলে যে কোনো গেম দিনের শেষে তো এটা একটা সংখ্যাতত্ত্বেরই খেলা। মাইকেল ওয়েনের কথা যদি মেনে চলি, ইউ হ্যাভ টু স্কোর 1 গোল মোর দ্যান ইওর অপোনেন্ট, রাইট? এই উদ্দেশ্য নিয়ে সবাই মাঠে নামে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যাদের সঙ্গে ভিনিসিয়াসের তুলনা করছি, প্রথমে দেখতে হবে ভিনিসিয়াস তাদের চেয়ে বেশি গোল করেছেন কিনা, তাদের চেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন কিনা। আমরা একসময় বার্সেলোনার আনসু ফাতির চেয়ে ভিনিসিয়াস জুনিয়র ভালো প্লেয়ার কিনা এটা নিয়ে আমরা নিজেরাই একসময় বেশ সন্দিহান ছিলাম। আরে ভিনিসিয়াস তো তখন আলোচনায় ছিল না, তখন আমাদের কম্পেয়ার করতে রড্রিগোর সাথে, রড্রিগো আর আনসু ফাতি, তখন তো আমরা ভিনিসিয়াসকে দেখতেই পারি না, ভুলে গেছিলাম আনসু ফাতি খেলে এখনো ফুটবল। হ্যাঁ, এখন ওই দিনগুলো ভিনিসিয়াস যে পার করে এসেছেন, এবং মানে ভিনিসিয়াসের সঙ্গে এখন আমরা ভিনিসিয়াসের চেয়ে সাদিও মানে এবং মো সালা ভালো খেলছেন কিনা এই টাইপের কনভারসেশনে আমরা ঢুকে যাচ্ছি কোন রকম হেজিটেশন ছাড়া। তো দিস উইল মানে সে যে ভিনিসিয়াস আসলে কতটা দূরত্ব পার হয়ে এসেছেন। এবং একজন একটু আগে আমাদেরকে প্রচন্ড ব্যাশিং করছিলেন যে অমুকের সমালোচনা হয়, তমুকের সমালোচনা হয়। দেখুন, আমরা তো আসলে মানে এখানে জ্যোতিষ শাস্ত্রের চর্চা করি না, আমরা বেসিক্যালি ম্যাচ বাই ম্যাচ অ্যানালাইসিস করি, রাইট? জ্যোতিষী তরিনি খুরো তারিনি খুরো সানডে সাসপেন্স। এখন প্রশ্নটা হচ্ছে যে দ্য আইডিয়া অফ প্রগ্রেস।
আমি অবশ্যই আমার টোন চেঞ্জ হবে। একজন প্লেয়ার যখন খারাপ থেকে আস্তে আস্তে ভালো খেলবেন, সমালোচনা থেকে এটা আস্তে আস্তে প্রশংসার দিকে আসবে। কোচ যখন খারাপ থেকে ভালো করবেন, সমালোচনার থেকে প্রশংসার দিকে আসবে। ভালো থেকে যখন খারাপ করবেন, তখন তার প্রত্যেক সিজনে এই সমস্যাটা হয় কিনা আমরা এটা খুঁজতে বের হবো। দিস ইজ হোয়াট উই ডু অ্যাজ ফুটবল পিপল, অ্যাজ ফুটবল ফ্যান্স, অ্যাজ ফুটবল ভিউয়ার্স, ফুটবল ওয়াচার্স, হোয়াট এভার ইউ কল আস। তো প্রশ্নটা হচ্ছে যে ভিনিসিয়াস সেই মনটা জয় করতে পেরেছেন কিনা। এই ব্যাপারে যদি ভিনিসিয়াসকে নাম্বারিং করতে হয়, তাহলে এখানে 100-তে 100-র চেয়ে 1 নাম্বারও কম দেওয়ার কোনো সুযোগ নাই। বিকজ মানে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ম্যাগনিটিউডের কথা বাদই দিলাম, হি ইজ আ মানে 21-year-old গাই, রাইট? সে মানে ওয়ার্ল্ডের তর্কাতীত ভাবে, অলমোস্ট তর্কাতীত ভাবে ওয়ার্ল্ডের বেস্ট টিম, যাদেরকে বেঞ্চমার্ক ধরে এই মুহূর্তে অন্যান্য দল ফুটবল খেলে, মানে তাদের কোচ একটা ডামির পরে বুঝে গিয়েছিল যে দিস ইজ গোয়িং টু বি আ গোল। মানে দে ফিয়ার হিম। এবং ওয়ার্ল্ডের বেস্ট টিম যখন তোমাকে ফিয়ার করবে, ডেফিনেটলি ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অন প্ল্যানেট আর্থ। সো উই হ্যাভ টু পুট দ্যাট রেসপেক্ট বিহাইন্ড হিজ নেম। এটা 1 বছর আগে কি ছিল, ইট ডাজন্ট ম্যাটার। এই মুহূর্তে কি, ইট ম্যাটার্স দ্য মোস্ট। এবং এই মৌসুমে সে যা, আমরা ওয়ার্ল্ড ওয়াইড ফ্যানরা যদি তার নামের পিছনে ওই জিনিসটা না দিই, আগামী মৌসুমে এই লেভেলটা মেইনটেইন করতে হোয়াট উইল ইন্সপায়ার হিম, হোয়াট ডাজ হি ডু ইট ফর, রাইট? এক্স্যাক্টলি, তো এটা এক্স্যাক্টলি। অবশ্যই আমাদেরকে করতে হবে। অলরাইট, এরিক, এনিথিং মোর টু অ্যাড টু ভিনিসিয়াস? টু ভিনিসিয়াস আমরা আসলে সত্যি কথা বলতে মানে আমাদের সকালের পডকাস্টে পরে আমার আসলে নতুন করে কিছু অ্যাড করার কিছু নেই। হি হ্যাজ গন থ্রু আ লট। এই বয়সে অনেক কিছুই দেখা হয়ে গেছে আসলে এই প্লেয়ারের। At this stage, I don't want the idea of fame to be in his head. তোমার 21 বছর বয়সে ইটস জাস্ট ক্যারিয়ার ইজ স্টার্টিং আউট, তাই না? তার হাতে এখনো 9 থেকে 10 বছর আছে, where he actually can give more to the club, essentially. So we want Vinicius Junior to be another legend like Marcelo, essentially, you know, retiring as a leaving the club as a club captain at some point. So এবং প্রতিটা মৌসুমে like playing well in every season, so to speak. So I hope this will continue. I hope this is not gonna be a one-off season. এটাই হচ্ছে আমার like in order for us to like, this is my final comment on him. Yep. অলরাইট, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে একটা অ্যানেকডোট দিয়ে আমাদের এখানের আলোচনা শেষ করি। সেটা হচ্ছে এডেন হ্যাজার্ড এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুইজনই কিন্তু রিয়াল মাদ্রিদের 7 নম্বর জার্সি পরেন বা পরতেন। সো রোনাল্ডো এই 7 নম্বর জার্সি পরে 2টা লিগ টাইটেল জিতেছে 9 বছরে। এই 2টা লিগ টাইটেল জেতার জন্য তার প্রায় 350 মতো গোল দিতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এডেন হ্যাজার্ড এই 7 নম্বর জার্সি পরে সে গোল দিয়েছে 4টা এবং সে 2টা ট্রফি বাগিয়ে নিয়েছে এবং নাও হি ইজ লাইক সেলিব্রেটিং লাইক ওকে নাথিং হ্যাপেন্ড, আই ওয়াজ অলওয়েজ হিয়ার। সো দ্যাটস কাইন্ড অফ ফানি টু। আমি দেখলাম হ্যাজার্ড খুব সেলিব্রেট করছে। ইটস নাইস টু সি দ্য প্লেয়ার সেলিব্রেটিং। আমি ওইটাই বলবো যে একটা প্লেয়ার আসলে ফুটবলে অনেক সময় অনেক কিছু আনফেয়ার লাগে। রোনাল্ডো লা লিগার এবং রিয়াল মাদ্রিদের একজন এত বড় লিভিং লেজেন্ড, তার 2টা লিগ টাইটেল জিততে কত পোড়াতে হয়েছে। এরপরেও তার মানে লা লিগা টাইটেলের সংখ্যা তার নামের পাশে 2, কিন্তু আর এডেন হ্যাজার্ড 4 গোল দিয়ে একই জার্সি পরে লা লিগা টাইটেলের সংখ্যা তার হচ্ছে 2। that was something that I thought was pretty funny. লাস্ট 10 বছরে রিয়াল মাদ্রিদের টাইটেল হচ্ছে 2টা, এডেন হ্যাজার্ড আসার পরে 3 বছর রিয়াল মাদ্রিদ টাইটেল হচ্ছে 2টা। So obviously we know how things happened. Yep, true. True. এখানে একটা জিনিস বলি যে এখানে কেউ আবার মনে করতে পারে যে এডেন হ্যাজার্ডের সমালোচনা করছি। মানে উই স্টিল লাইক হিম আ লট, বিকজ এই যে দলের সঙ্গে যে একটা প্লেয়ার আছে, দলের সঙ্গে যে সে ইনভলভ, দলের সঙ্গে সেলিব্রেট করছে, মানে দিস ইজ সামথিং। এটা কয়েক গোল করলে সেলিব্রেশন, হ্যাঁ এক্স্যাক্টলি সবাই করছে, এবং কয়েক করলে সেলিব্রেট করা হালাল এরকম কোনো বেঞ্চমার্ক নাই। ইফ ইউ আর পার্ট অফ দ্য টিম ইজ আ উইনার, ইউ আর আ চ্যাম্পিয়ন অ্যাজ ওয়েল, ইউ হ্যাভ এভরি রাইট টু সেলিব্রেট। এবং আমরা প্রত্যেকটা প্লেয়ারকেই মানে এই ব্যাপারে আমার অন্তত আমার অ্যাডোরেশন 100%। আজকে যদি লুকা জোভিচ এসে মানে সেলিব্রেট করতে করতে হাত থেকে ট্রফিও ফেলে দেয়, আইল সে হি ডিজার্ভস ইট, ইটস হিজ ট্রফি, হি ক্যান ডু হোয়াটএভার। No, he is also celebrating. Luka Jovic is also celebrating. আমরা দর্শকদের প্রশ্ন যাওয়ার একটু ছোট করে গ্যারেথ বেলের ইয়েটা আলোচনা করি। I don't think আনচেলত্তি গ্যারেথ বেলকে এই মৌসুমে ফিট থাকলেও আর স্কোয়াডে রাখা উচিত হবে। এটা একটা রিজন হচ্ছে, এখন এটা অনেকে ভাবতে পারেন যে গ্যারেথ বেল, এটার একটা কাউন্টার আর্গুমেন্টও আছে, আমি জানি। কাউন্টার আর্গুমেন্টটা হচ্ছে যে গ্যারেথ বেল মানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যদি আমরা উঠেই যাই, এগেন ফিঙ্গার্স ক্রস, যদি উঠে যাই, মানে হি ইজ এ প্রুভেন প্লেয়ার, তার ভুরি ভুরি গোল আছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। মানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউ হ্যাভ টু গো অল গাং হো। প্রবাবলি দ্যাট ইজ দ্য কাউন্টার আর্গুমেন্ট যে তাকে স্টিল দলের সাথে রাখা উচিত ইফ হি ইজ ফিট। বাট আমরা যদি এখানে
ব্যাপারটা এইভাবে চিন্তা করি যে আজকে ম্যাচে কিন্তু এই যে মারিয়ানো যে খেললো, মারিয়ানো কিন্তু আজকে খেলতো না, আজকে গ্যারেথ বেল খেলতো। সে যদি ফিট থাকতো স্ট্রাইকার হিসেবে আনচেলত্তি আজকে গ্যারেথ বেলকে খেলাতেন। আনচেলত্তি আজকে সবাইকে সুযোগ দিয়েছেন। সেবায় স্টার্ট করেছে, ইসকো নেমে একটা ম্যাচের একটা বড় ভালো একটা চাঙ্ক সে খেলেছে। সো গ্যারেথ বেল ফিট থাকলে কিন্তু সেও নামতো। সো বাট হি ডিসাইডেড যে তার ব্যাক পেইন, ওকে তার ব্যাক পেইনের জন্য সে খেলবে না, ফাইন। হি অলসো ডিসাইডেড টু স্টে অ্যাট হোম। মানে সে প্লেয়ারদের সাথে এসে সেলিব্রেট করবে, এটারও সে প্রয়োজন মনে করেনি। সো এখন দেখো ওই বাংলায় একটা খুব ক্লিশে আমরা ভাব সম্প্রসারণ করতাম প্রবাবলি সেন্টেন্সটা, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। সো এরকম এখন দুর্জন ক্লাবের হয়ে অনেক গোল দিয়েছেন, অনেক কিছু করেছেন, যেগুলো করেছেন ওগুলো সব কিছুর জন্য আমরা গ্রেটফুল এন্ড থ্যাঙ্কফুল, বাট I just can't stand Gareth Bale for the last few months, last few days at Real Madrid. কারণ এই দিনগুলো ইমোশনাল দিন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে। মার্সেলো চলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ থেকে, ইসকো এগেইন একটা ভালো নোটে শেষ করছেন, আজকে চমৎকার খেলেছেন, গোলও দিয়েছিলেন, অফসাইডের কারণে বাতিল হয়ে গিয়েছে। And I'm pretty sure apart from Gareth Bale, all the other players, regardless of who is leaving, who is staying, they will stick together until the last match day of the season, except Gareth Bale. So that's why I think the Gareth Bale chapter I think definitely ended today, and it ended on a horrible note. And Gareth Bale made sure he took personal responsibility that it ends on a horrible note. Real Madrid had nothing to do about it. Real Madrid কখনোই Gareth Bale রিয়াল মাদ্রিদকে ডিসরেসপেক্ট করে আজ পর্যন্ত যা যা করেছে ওগুলো কোনো কিছুই রিয়াল মাদ্রিদ আজ পর্যন্ত রেসিপ্রোকেট করেনি। ইমাজিন যদি মরিনহো কোচ থাকতো, Gareth Bale would not see the sight of first team training facilities for the last 2 years. মানে মরিনহো কোচ থাকার সময় যদি এই ধরনের কাজকর্ম হতো, মরিনহো আমি জানি সে তার টটেনহামে কোচ ছিল, কয়েকটা ম্যাচও খেলেছে, বাট স্টিল মানে মরিনহো অনেক বড় বড় লেজেন্ডকে আন্ডার 23 টিমের সাথে ট্রেনিং করিয়েছে, টিমের এনভায়রনমেন্ট ডিসরাপ্ট করার অপরাধে। সো হি ইজ লাকি যে জিদান, আনচেলত্তি এদের মতো ভদ্রলোকদের আন্ডারে তার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার শেষ হচ্ছে, বাট স্টিল আই থিংক দ্যাটস জাস্ট ডান। Anything to add, guys, before we go to questions? I agree, কারণ এটাতে মনে করো আমি নিজে হইতেছে তোমার প্রো গ্যারেথ বেল কথাবার্তা সবসময় বলে থাকলেও it shouldn't have ended in this way, yeah. তোমার গ্যারেথ বেল has every right to be a member of the Real Madrid legend. আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে রিয়াল মাদ্রিদের ট্রফি রুমের মধ্যে অর্ধেক একটা সাইডে ট্রফি, একটা সাইডে হচ্ছে একটা বড় টিভির মতো ব্লক, ইটস ফুল অফ ভিডিওস এসেনশিয়ালি। প্রতি 30 সেকেন্ড পর পর there is a video of Gareth Bale scoring a goal. So like রিয়াল মাদ্রিদের এন্ড থেকে গ্যারেথ বেলের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল, এবং কাজ কাম করলেও গ্যারেথ বেল যেটা করেছে, লাইক ইটস রিয়াল মাদ্রিদ doesn't deserve something like this. Yes, গ্যারেথ বেলের ওই যে একটা ছবি আছে না, যে সে জিদানের থেকে বেশি অ্যাসিস্ট করেছে, না ট্রফি জিতেছে, রোনাল্ডো নাজারিওর থেকে বেশি গোল দিয়েছে, আরো মানে কোন একজন আরো গুটির থেকে বেশি প্রবাবলি অ্যাসিস্ট করেছেন। সো এই সবকিছু লেজেন্ডারি স্ট্যাটাস নিয়েই হচ্ছে তিনি ক্লাব থেকে যেতে পারতেন যদি তিনি এই ধরনের ডিসরেসপেক্টফুল কাজকর্ম করার সিদ্ধান্তটা না নিতেন, বাট সিন্স হি ওয়ান্টস দ্যাট, গুড ফর হিম। আমরা কোশ্চেনের দিকে যাব। গাইস, ডু ইউ গাইস ওয়ান্ট টু অ্যানসার এনি পার্টিকুলার কোশ্চেনস? জিসান, you should pick because আপনি answer anything today because okay. Dani Ceballos নিয়ে বেশ কিছু কোশ্চেন এসেছে, কিছু কোশ্চেন এসেছে প্রবাবলি একটু মানে খোঁচানো টাইপ প্রশ্নের উত্তর মাদ্রিদ বেতারে দেওয়া হয় না। খোঁচানো টাইপের প্রশ্ন করার হচ্ছে সাথে সাথে ইনস্ট্যান্ট ব্লক, you have to probably create another YouTube ID or Facebook ID to watch Madrid Betar again. But Dani Ceballos নিয়ে কিছু সিরিয়াস কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনের অ্যানসার দিব। সেটা হচ্ছে গত ম্যাচের আগে প্রশ্ন করেছিল অনেকে যে দানি সেবায়োসকে স্টার্ট করানো উচিত কিনা। গত ম্যাচে দানি সেবায়োস লিগের ম্যাচে স্টার্ট করেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি সময় খেলেনি, আজকে আবার দানি সেবায়োস খেলেছেন, এবং আজকে আই থিঙ্ক সোলারির আন্ডারে দানি সেবায়োসের আরেকটা ম্যাচের কথা আমার মনে পড়ে, আমার অপোনেন্টের কথা মনে নেই, বাট অন দ্যাট ম্যাচ হি লাইক প্লেড রিয়েলি ওয়েল। আর একটা ম্যাচে ছিল খুব দেরিতে নেমে ফ্রি কিকে একটা গোল দিয়ে জিতিয়েছিলেন, এরকম একটা ম্যাচের কথা মনে পড়ে। ওই দুইটা ম্যাচ বাদ দিলে আই থিঙ্ক টুডে ওয়াজ হিজ বেস্ট পারফরমেন্স ফর রিয়াল মাদ্রিদ। এখন আমাদের যেহেতু একটু ডাইগ্রেস করতে হবে ট্রান্সফারের দিকে, তাই আমি আলোচনাটা খুব বড় করব না। আমি কিছুদিন আগে একটা টুইটও করেছিলাম, ওই টুইটটা এক অংশ খুব ভালোভাবে গ্রহণ করেছে, আরেক অংশ একেবারে ভালোভাবে গ্রহণ করেনি। যে রিয়াল মাদ্রিদ এখন যেটা করবে, দেখা যাবে দানি সেবায়োসকে রিনিউ করে শুয়ামেনির মতো একজন চমৎকার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, যাকে রিয়াল মাদ্রিদ
উই আর আফটার হিম, তাকে দেখা যাবে যে দানি সেবায়োসকে রিনিউ করার কারণে তাকে আর কেনা হচ্ছে না, কিন্তু 1 বছর পর আবার দানি সেবায়োস আর্সেনালে লোনে যেতে চাচ্ছে বা কিছু করতে চাচ্ছে, আমরা আবার তাকে অফলোড করার চেষ্টা করছি। সো এই সিচুয়েশনটা, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, বাট ইট ইজ স্টিল আ পসিবল সিনারিও। হাউ আই হ্যাভ সিন রিয়াল মাদ্রিদ অপারেট, ইট ইজ স্টিল আ পসিবল সিনারিও। অ্যাজ লং এজ রিয়াল মাদ্রিদ দানি সেবায়োসকে রিনিউ করার পাশাপাশি এছাড়াও মিডফিল্ডে আরো কিছু রিইনফোর্সমেন্ট আনে, আই হ্যাভ নো প্রবলেমস উইথ দানি সেবায়োস, পার্টিকুলারলি বেসড অন হাউ হি প্লেড টুডে। আজকে সে যেভাবে খেলেছে, আনচেলত্তিকে আসলে একটা সময় ওই জিদানের এ টিম বি টিম ফর্মুলায় আনচেলত্তিকে যেতেই হবে। এটা অন্য সব কোচেরা মানে করেন, আনচেলত্তিকেও করতে হবে, এবং I can see Dani Ceballos perfectly fit into any midfield role in Real Madrid's B team. Probably I will not start him over Kroos or Modric. Not probably. Definitely I will not start him over Kroos or Modric in an important league game or a Clasico, Madrid derby, or even a Champions League game. But Real Madrid-এর সেই B team setup-এ যেখানে আরেকটা মেইন টিমের পর একটা সাপোর্টিং টিম পয়েন্ট টিম হারাচ্ছে না, এটা এনশিওর করবে, সেই টিম I can completely see Dani Ceballos fit. Again, if আমরা আরো সোমানির মতো প্লেয়ার এনে যদি আমরা মিডফিল্ড এনফোর্স করি, ওটার পাশাপাশি দানি সেবায়োস রিনিউ করলে আমার আসলে কিছু বলার নেই এখানে। আই হ্যাভ নো প্রবলেমস উইথ দ্যাট। দানি সেবায়োসকে নিয়ে আমি একটা ফাইনাল কমেন্ট এখানে করে ফেলি ছোট করে, সেটা হচ্ছে দানি সেবায়োস আর লুকাস ভাস্কেজ এক না। সো একই ভাবে দুজনকে ধরে নেওয়াটা আসলে একটা বাজে আইডিয়া যে আমরা দানি সেবায়োসকে যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে থাকবো। হি হ্যাজ ডিফারেন্ট প্ল্যানস উইথ হিজ ওন ক্যারিয়ার, লুকাস ভাস্কেজ হ্যাড। সো সে যদি চলে যেতে চায়, সে যদি থাকতে চায়, দিস ইজ আ ভেরি গুড শো রিল ফর হিম টু সেল হিমসেলফ টু আ ডিফারেন্ট ক্লাব। আমি খুশি মনে দানি সেবায়োসকে বলবো ধন্যবাদ তোমার সার্ভিসের জন্য, কিন্তু তুমি যে কথাটা বললা, এই খেলাটা দেখতে গেলে খুব বিরক্ত লাগবে। না, এখানে একটা জিনিস আছে, মেয়েদের একটা কথার সঙ্গে একমত, যে মানে আমরা যদি ড্যানি সেবায়োসকে একটা দলের পার্ট হিসেবে ধরি এবং সেটার কারণে আমাদের ট্রান্সফার প্ল্যানে কোনো চেঞ্জ না আসে, I think Dani Ceballos is a very good player to have under your wing, because আমি এই জিনিসটাকে এইভাবে দেখি যে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড ট্রায়ও খুব তাড়াতাড়ি আউট অফ দেয়ার বিজনেস চলে যাবেন আস্তে আস্তে, খুব ধীরে ধীরে, কিন্তু তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা আসলে জাস্ট রেডিমেড 3টা প্লেয়ার পাবো না, আমাদেরকে 4টা বা 5টা কিংবা 6টা প্লেয়ারকে রেডি করতে হবে। এবং অবভিয়াসলি Dani Ceballos have every single weapon in his arsenal to be one of them. এখন কথা হচ্ছে you have to keep him in the mix, but you cannot just say যে উনি কারো না কারো direct replacement. He has the talents, but he has to compete and take his place in the team. এটা যদি উনি করতে পারেন, he is Spanish, he has all the traits of a very good midfielder, why not? মানে এটা কোনো প্রবলেমের কিছু নাই, বাট ওটা করতে গিয়ে যদি আমরা বাজারে একজন খুবই ট্যালেন্টেড মিডফিল্ডারকে হারাই, তাকে সাইন না করাই, তারপর তাকে নিয়ে একটা অচল অবস্থা ক্রিয়েট হয় এবং আরেকটা মার্টিন ওডেগার্ড সিচুয়েশন হয়। I will say Martin Odegaard is basically Dani Ceballos too. What Dani Ceballos tried to do, Martin Odegaard actually did that. So ওইটা না হলেই I think this will be good for everyone involved. ওকে, অলরাইট। আমরা একটা মন্তব্য দেখেছিলাম, আমি উঠিয়েছিলাম যে অ্যান্টোনিও পিন্টাসের অবদান নিয়ে, এটা নিয়ে আমার মনে হয় আমাদের একটু আলোচনা করা উচিত। ফিনোমিনাল জব পিন্টাস। আমরা এই সিজনে স্টিল আমাদের টিমের খেলা যদি আমরা মানে ফিটনেস যদি আমরা প্রিমিয়ার লিগের কিছু টিম চেলসি, লিভারপুল বা ইভেন ম্যানচেস্টার সিটির সাথে তুলনা করি, আমরা মনে হয় অনেকটা পিছিয়ে আছি ওভারঅল ফিটনেসের দিক থেকে, ফ্রেশনেসের দিক থেকে। বাট এই রিয়াল মাদ্রিদের এই টিমটাই ওই ডুপন্ট ওই ভদ্রলোকের আন্ডারে প্রায় 70টার মতো ইনজুরি নিয়ে আমাদের একটা সিজন খেলতে হয়েছে। ইট ইজ আনথিঙ্কেবল। অন্য কোনো টিমের এতবার প্লেয়ারদের কোভিড হয়নি, অন্য কোনো টিমের প্লেয়াররা এতবার মাসল ইনজুরিতে পড়েননি। এই সিজনেও যে রিয়াল মাদ্রিদের ইনজুরি প্রবলেম ছিল না একেবারে তা না, কিন্তু পিন্টাস ব্যাপারটা খুবই খুবই ভালোভাবে ম্যানেজ করেছেন। এবং ডেফিনেটলি আমার এই যে লিগ টাইটেল এত তাড়াতাড়ি যে লিগ রেস শেষ করে ফেলা, এটার পেছনে মানে অ্যান্টোনিও পিন্টাসের অবদান মানে অস্বীকার কোনোভাবেই করা যাবে না। কুইক থটস অন পিন্টাস, জিসান এন্ড এরিক। I'm good, Jisan. I'll say this is phenomenal job because মানে ইনজুরি নিয়ে এই সিজনে আমাদেরকে খুব বেশি কথা বলতে হয় নাই, মানে এটার ক্রেডিট আমি স্যানিটাকে না দিয়ে পিন্টাসকে দিব এনি ডে এনি টাইম। অলরাইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি 50 মিনিটের মতো খুব উৎফুল্ল মনে আলোচনা করলাম। জানি না আমরা বুধবারেও এরকম উৎফুল্ল থাকতে পারবো কিনা যখন ম্যানচেস্টার সিটির সাথে খেলবো, বাট গাইস মাদ্রিদ বেতারের দর্শকদেরকে বলতে চাই, দিস ইজ এ টাইম টু এনজয়। পরের সিজনের ট্রান্সফার, কোচ, এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই। এনজয় দিস ডে টু দ্য ফুলেস্ট। Give props to Benzema, give props to Vinicius, Thibaut Courtois, the 3 best players. Give props to Carlo Ancelotti for doing a phenomenal job.
প্রপস টু মার্সেলো, আমাদের বিদায়ী ক্যাপ্টেন, রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে ডেকোরেটেড প্লেয়ার এই মুহূর্তে। পাকো গেন্তোকে ছাড়িয়ে তিনি তার 24তম টাইটেল জিতেছেন এবং সেটা তিনি জিতেছেন ক্যাপ্টেন হিসেবে। মানে this is the ending Marcelo deserved and this is the ending Marcelo got. So on this note we will end. আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সিজন শেষ হয়ে যাওয়ার পরেও মাদ্রিদ বেতার কোনো না কোনো কার্যক্রম অবশ্যই আপনাদের সাথে থাকবে। আর সিজনটা এখনো আসলে টেকনিক্যালি শেষ হয়ে যায়নি, আমাদের আরো বেশ কিছু ম্যাচ আছে, ম্যাচের আগে আপনাদের সাথে কথা হবে। জিসান এবং এরিক, তোমাদেরকে ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, টেক কেয়ার।